ডাক্তার, আজকে ঘুরতে যাবা? তুমি কিন্তু আমাদের গ্রামে আসার পর থেকে ঘুরতে যাও নাই। পড়ার সময় ঘুরতে যাওয়ার কথা আসলো কোথা থেকে নেত্রী? সকালবেলা সময়টা 7টা থেকে 8টা পর্যন্ত মেবিন তাজেলকে পড়ায়। আজও পড়াচ্ছিল। হুট করেই পড়ার মাঝেই তাজেল ঘুরতে যাওয়ার কথা বলল। তাজেল মাথা চুলকিয়ে বলল, আজকে পড়তে ভালো লাগছে না ডাক্তার। তাহলে তোমার বাবার কথাটা ধরে নেব নাকি নেত্রী? তোমার পড়তে ভালো লাগতো না তাই পড়া বাদ দিয়েছিল। ধর, তুমি কিসের মধ্যে কি টাইনা আনেছ? তুমি কিন্তু 2 দিন ধইরা আমারে পারাছ না। আমি কিন্তু এই 2 দিন ভালো মতো পড়ছি। খালি আজকেই কইলাম একটা কথা। হ্যাঁ, এখন কও, তুমি যাবে নাকি ঘুরতে? আমি তো ঘুরতে ঘুরতেই বাড়ি আসি। হ্যাঁ, এই ঘোরা আর সেই ঘোরা নাকি এক? তাহলে কি? আজকে তুমি হসপিটাল থেকে আসার পর আমি আর তুমি, কুসুম আর নৌসি আপা ঘুরতে যাবনি। এই আগো গ্রামডাঙ্গা চক্কর মারবো। নৌসি আপা সেই দিন পর থেকে ঘরে বইসা থাকে। তার মানে নওশির জন্য বলতেছো? হ্যাঁ, এই তো বুঝছি। আচ্ছা, তাহলে যাব। তবে আরেকজনকেও সাথে নেব। এই যে আমার বাড়ি থেকে 5 মিনিট পরে যেই বাড়িটা আছে, স্বামীর নামের ছেলের কাকাতো বোন, ওকেও নিব। তুমি বাড়ি যাওয়ার সময় ওকে একবার বলে যেও। তুমি শামীম ভাইরা চিনো কেমনে? চিনি না, শুধু নাম শুনেছি। মেয়েটার বাড়ি কাল গিয়েছিলাম। অসুস্থ ছিল সে, কিন্তু আমি তার নাম জানি না। শামীম নামটা শুনেছিলাম। মায়েরা রোগা পাতলা আছে, তাই না? হুম। তাহলে তুমি সাইমা আপুর কথা বলছো? মেয়েটার নাম তাহলে সাইমা? হ্যাঁ, সমস্যা নাই। তোমার নেত্রী খবর কয়া দিবেনি। তাহলে আজকে আমার ছুটি, আমি গেলাম। তুমি না যাইতে দিলেও আমি যাব। বলেই তাজেল ব্যাগ নিয়ে দৌড়ে। তা দেখে মেবিন হাসলো। রান্নাবান্নার নামাজ পড়েই শুরু করে সে, তাই তাড়াহুড়ি করে যায়। মেহবিন গোসল করে খেয়ে নিল, তারপর রেডি হয়ে বের হলো। বিকেলে মেহবিন আজ তাড়াতাড়ি এসেছে। মেহবিনকে রিক্সা থেকে নামতে দেখেই তাজেল সবাইকে খবর দিতে গেল। মেহবিন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিল। একটা সাদা রঙের 3 পিস পরে মাথায় কাপড় দিয়ে ঘর তালা দিয়ে বের হলো। বাড়ির সামনে আসতেই দেখলো নৌশি আর সাইমা কথা বলছে। কুলসুম আর তাজেল হাত দিয়ে কি যেন খেলছে। মেহবিন গিয়েই সবার সাথে কুশল বিনিময় করলো। হুট করে মেহবিন বলল, সাইমা তো কি ভাবলে? সাইমা মেহবিনের দিকে তাকালো, কিন্তু কোনো জবাব দিল না। তা দেখে মেহবিন দীর্ঘশ্বাস ফেললো। হাঁটতে হাঁটতে ওরা একটা মাঠের কাছে এসে পড়েছে। ছোট বড় সবাই খেলছে, কেউ ক্রিকেট তো কেউ ব্যাডমিন্টন, আবার কেউ ফুটবলও খেলছে। এগুলোই মেহবিন দেখতে দেখতে আসছিল। তখন কতগুলো ছেলে একসাথে এলো। তাদের মধ্যে একজন এসে বলল, কি রে সাইমা, নতুন ডাক্তারকে নিয়ে ঘুরতে বেরিয়েছিস নাকি? হুট করে কারো কথায় চমকে সাইমা মেহবিনের হাত ধরলো। মেহবিন ছেলেগুলোর দিকে তাকালো আর সাইমার দিকে তাকিয়ে দেখলো সাইমা ভয় পাচ্ছে। তা দেখে মেহবিন বুঝতে পারলো হয়তো এই ছেলেটাই শামীম। মেহবিনের মুখটা মুহূর্তেই শক্ত হয়ে উঠল। ও বলল, তুমিই শামীম? শামীম কিটকিটিয়ে হেসে বলল, আরে ডাক্তার ম্যাডাম দেখি আমারে চেনে। রাস্তা ছাড়ো। আরে এতদিন শুধু দূরের থেকেই আপনারা দেখছি, আজ সামনাসামনি দেখলাম। এত সহজে কি রাস্তা ছাড়া যায়? তখন তাজেল বলল, শামীম ভাই, রাস্তা ছাড়ো, নাইলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই পুচকে কথা কম কো, দেখতেছস না বড়রা কথা কইতেছে, তুই কথা কস কেন? তোর মা তোরে কিছু শিখায় নাই? আরে তোরে শিখাইব কেমনে? হেতি তো আবার অন্য নগরের লোকে ভাইগা গেছে গা। কথাটা শুনে তাজেল মেহবিনের জামা ধরে পেছনে গেল। মেহবিন খুব কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোলে রেখেছিল, কিন্তু তাজেলও এ কথা বলতে শুনে ওর রাগটা হুট করে আরও বেড়ে গেল। ও কিছু বলবে তার আগে ওর একটা কল এলো। ওনা দেখেই ফোনটা উঠিয়ে একটু সরে যাচ্ছিল। তখন শামীম ওর হাত ধরলো। ও ফোনের মানুষটাকে বলল, আপনাকে পরে ফোন দিচ্ছি, এখন একটু ব্যস্ত আছি। বলেই মেহবিন ফোনটা রেখে দিল। তখন শামীম বলল, আমি তো দেখলাম আপনি ফ্রি আছেন, তাহলে ব্যস্ত থাকার কথা কইলেন কেন? মেহবিন এতক্ষণ বোধহয় শামীমের লিমিট ক্রস করার কথাই ভাবছিল। করে ফেললো মেহবিনের হাত ধরে। মেহবিন মুচকি হেসে বলল, আমার মনে হয় এখন ব্যস্ত হয়ে পড়বো, তাই আগেই জানিয়ে রাখলাম আর কি।
বলেই মেহবিন শামীমের মুখে একটা ঘুষি মারলো। হুট করে ঘুষি খেয়ে শামীম পিছিয়ে গেল। আর সবাই অবাক চোখে মেহবিনকে দেখতে লাগলো। কেউ ভাবতেই পারেনি মেহবিন এরকম কিছু করবে। মেহবিন মুচকি হেসে বলল, নেত্রী, ওখান থেকে একটা ক্রিকেট খেলার ব্যাট নিয়ে আসো তো। তাজেল দৌড় দিল। মেহবিন শাইমার দিকে তাকিয়ে বলল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। জুলুমকারীর জুলুম সহ্য করাও একটা অপরাধ। যত চুপ থাকবে তত তাদের অত্যাচার বেড়ে যাবে। মেহবিন শামীমের দিকে তাকিয়ে বলল, কি শামীম, ব্যস্ত হয়ে পড়লাম তো, তাই না? শামীম রেগে মেহবিনের দিকে তাকিয়ে বলল, তোর তো সাহস কম না, তুই আমার গায়ে হাত তুলস? তুই জানো স্বামীকে, তুই মেম্বারের পুলার গায়ে হাত দিছস, তোর তো এর ফল বুক করতেই হইব। মেহবিন হেসে বলল, কেন রে, তুই কি ফলের গাছ লাগিয়েছিস নাকি? আমি না জানলাম তুই কে, কিন্তু এবার তুই বুঝবি আমি কে। শামীম রেগে মেহবিনের দিকে তেড়ে এলো। ততক্ষণে তাজেল ব্যাট নিয়ে এসেছে। মেহবিন তাজেলের হাত থেকে ব্যাট নিয়ে শামীমের হাতে খুব জোরে একটা বাড়ি মারল আর বলল, এখন বল কেমন লাগছে। শামীম হাত ঝাড়া মেরে আবার মেহবিনের দিকে এগিয়ে এলো। এবার মেহবিন ইচ্ছে মতো শামীমকে মারতে লাগলো। মেহবিনের কানে শুধু সাইমার কান্না আর কথাগুলো বাজছিল। সেদিন সাইমা কতটা অসহায় ছিল, আর সেই সুযোগে সে কি করেছিল। মেহবিনকে মারতে দেখে মাঠের সব মানুষ এগিয়ে এলো। শামীমের সাথে 4 জন ছেলে ছিল। তারা থামাতে গেলেও মেহবিন 2-4টে তাদের কেউ দিল, তাই কেউ আগানোর সাহস পেল না। মুহূর্তেই মাঝে গ্রামে ছাড়িয়ে গেল গ্রামে আসা নতুন মেয়েটা মেম্বারের ছেলেকে মেরেছে। এত কিছুর মাঝে সাইমার মুখে ছিল তৃপ্তির হাসি। হয়তো শামীমের এই অবস্থা ওকে প্রশান্তি দিয়েছে। তবুও আলাদা একটা ভয় কাজ করছে, না নিজের জন্য নয়, মেহবিনের জন্য। মেহবিন ইচ্ছে করে এমন এমন জায়গায় মেরেছে শামীমের, যা শামীম কাউকে খুলে বলতেও দ্বিধাবোধ করবে। শামীম মাটিতে শুয়ে আছে। মেহবিন জোরে ব্যাটটা ফেলে বলল, এই মেহবিন দূরের ছিল, তাই তোর জন্য ভালো ছিল। মেহবিন মুস্কান নামটা সরল সহজ হলেও মেহবিন মুস্কান তা নয়। মেহবিন হচ্ছে এক জ্বলন্ত আগুন। তার থেকে দূরত্ব বজায় থাকাই উত্তম। কাছে এলে ঝলসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেহবিন হাঁপিয়ে উঠেছে। ও এক জায়গায় দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিল। এখানে পানি নেই, একটু পানি খাওয়ার দরকার ছিল। মেহবিন নিজেকে শান্ত করে নৌশি, তাজেল, কুলসুম, সাইমার কাছে গেল। ওরা বেশ ভয় পেয়েছে মেহবিনের মার দেখে। মেহবিন যেতেই তখন নৌশি বলল, এটা কি করলেন আপু? ওরা যে খারাপ, এসব করে ঝামেলা বাড়ানোর কি দরকার ছিল? দরকার ছিল নৌশি। আমি যদি ভুল না হই তাহলে ওরা এই এলাকায় সব মেয়েদের ইফটিচিং করবে। ওদের একটা উচিত শিক্ষা হওয়া দরকার। মেম্বারের ছেলে বলে তার সব দোষ মাফ, এটা তো কোনো কথা হতে পারে না। প্রত্যেককে তার নিজেদের কৃতকর্মের শাস্তি অবশ্যই পেতে হবে। তখন তাজেল বলল। মেহবিন নৌশি বলল, এই তোমরা তাদের কিছু বলনি দেখেই তো আজ তারা আমার হাত ধরার সাহস পেয়েছে। যদিও এর পর থেকে আর সাহস পাবে না বোধহয়। নৌশি, তোমায় একটা কথা বলি, মানুষ নামের জম যত নরম হবে তত মানুষ তার ইচ্ছে মতো তোমায় আঁচড় করবে। শক্ত হও, দেখবে সহজে তোমাকে কেউ আঁচড় করতে পারবে না। এমন একটা যুগে আমরা বাস করি যেখানে মেয়েরা নিরাপদ নয়, তাই সব মেয়েদের উচিত নিজেদের জন্য হলেও কিছুটা সেলফ ডিফেন্স শিখে রাখা। আমরা তো আপনার মতো এত সাহসী নই ডাক্তার আপা। আপনার মতো এত সাহস আর মনোবলের বড্ড অভাব। ভয়কেই জয় করতে হবে নৌশি, না হলে সারা জীবন অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে জীবন কাটাতে হবে। তোমার জীবন তোমার অধিকার। তুমি কিভাবে নিজের জীবন পরিচালনা করবে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা জীবন পরিচালনা করেন, কিন্তু এর সাথে তোমার ইচ্ছে এবং প্রশান্তিও গুরুত্বপূর্ণ। তখন একজন মেহবিনের কাছে এসে মেহবিনকে উদ্দেশ্য করে বলল, আপনি না ডাক্তার, আপনি এইভাবে মারতে পারলেন? তখন মেহবিন বলল, ডাক্তাররা শুধু বাঁচাতে নয়, ক্ষেত্র বিশেষে মারতেও পারে। তাছাড়াও খুব একটা ভালো কাজ করেনি যে তাকে সালাম করতে হবে। মার খাওয়ার মতো কাজ করেছে, তাই মেরেছি। আমার পোলারে মারার পর কিন্তু তোমার ওপর বেশ ভারী হইবে। আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিব। তুমি কেমনে এই গ্রামে থাকো সেটাও দেখো।
মেহবিন বুঝতে পারল এটাই তাহলে শামীমের বাবা। মেহবিন তার কথা শুনে শক্ত কণ্ঠে বলল, যার কাছে ইচ্ছে তার কাছে বিচার দিন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, এটা যেন আপনাদের উপর ভারী না হয়ে যায়। আমার তো মনে হচ্ছে এই গ্রাম থেকে যেতে এখনও ঢের দেরি। এখন কথা না বলে আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে যান, ওখানে দেখবেন ডাক্তার আছে। মেহবিনের কথা শুনে লোকটা রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। মেহবিন সকলকে নিয়ে বাড়ি চলে গেল। শাইমা বেশ ভয়ে আছে। তার বাড়ির ছেলে শামীম কি হবে আল্লাহ ভালো জানে। সে ভয়ে ভয়ে নিজের বাড়ি ঢুকলো। তখন ওর মা বলল, কিরে শামীম রে নাকি হেই নতুন মাইয়া ডাক্তার মারছে? শাইমার কি হলো কে জানে। এতক্ষণ ভয় থাকলেও এখন কেন যেন ভয়টা কাজ করছে না। শাইমা বলল, মারছে, আমিও ওইখানেই আছিলাম। তোর সামনে তোর কাকা তো বাইরে মারলো আর তুই কিছুই খাইলি না, খাড়াই খাড়াই দেখলি? আমি কিছু কইলে শুনতো না। তাছাড়া তোমাকে বাড়ির পোলা খুব ভালো কাম করে নাই। হ্যাঁ, মায়ের খেয়েছে তার কামের লিগা। বলেই সে ঘরে ঢুকে পড়ল। তা দেখে শাইমার মা কিছুটা অবাক হলেন। শামীমকে সে নিজের ছেলের মতো দেখেন, তার ছেলে নেই বলে। তিনি তাড়াতাড়ি করে হাসপাতালে গেলেন। মারার কথা শুনেই শামীমের মা বাবা ওই দিকে ছুটেছিলেন। তিনি ঘরদোর সব ঠিক করে এখন যাবেন। শাইমারা দুই বোন। শাইমারা বড় বোন 2 বছর আগে সুইসাইড করে মারা গেছে। তবে ঘটনা আছে, কারণ নাকি সে কাউকে ভালোবাসতো। তার বাড়ির লোক মানেনি দেখে সুইসাইড করেছে। এদিকে আরবাজ আর মুখর এসেছিল। এদিকে সব শুনে ওরা দুজন একে অপরের দিকে তাকালো আর হুট করেই হেসে উঠল। তখনই মুখরের ফোনটা বেজে উঠল। ও ফোন ধরলো। ওপাশ থেকে আওয়াজ আসলো, তখন ফোন দিয়েছিলেন কেন? তখন কি আপনি মারামারি করতে ব্যস্ত ছিলেন ম্যাডাম? মুখরের কথায় মেহবিন একটু হাসলো আর বলল, এই কথা আপনার কানেও পৌঁছে গেছে? শুধু আমার না, পুরো গ্রাম জানে যে নতুন ডাক্তার মাইয়া মেম্বারের ছেলেকে পিটিয়েছে। মাইক লাগেনি, এমনিতেই 5G স্পিডে চলে গেছে। অবশ্য গ্রামে এরকমই ঘটে, কোনো কিছুই লাগে না, কিন্তু খুব দ্রুত খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ও ভালো তো। ফোন দিয়েছিলেন কেন? ব্যান্ডেজটা চেঞ্জ করতে হতো তো। কেন, চকলেট বয় কি পারতো না? আমায় লাগবে কেন? না, চকোলেট বয় তো পারতো না। ও আর মিশু তো টুইন, মিশুর রক্তে ফোবিয়া আছে। এখন হুট করে যখন দেখে যদি আরবাজ আমায় ফেলেই দৌড় দেয়, তাহলে আমার কি হবে? মুখরের কথা শুনে আরবাজ ভুরু কুচকে তাকিয়ে রইল আর ধাপ করে একটা কিল বসিয়ে দিল। তা দেখে মুখর আউচ করে শব্দ করে উঠল। তা শুনে মেহবিন বলল, কি হয়েছে আপনার? মিশুর বাজ পাখি আমায় মেরেছে, ফোবিয়ার কথা বলেছি বলে। আপনি একটা কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, পাঞ্জাবিওয়ালা। আপনাকে এসব ন্যাকামতে মানায় না। সব মানুষই নিজের ব্যক্তিগত মানুষের কাছে ভোলা বইয়ের মতো বুঝলে বিহঙ্গিনী। আর আমার ব্যক্তিগত মানুষের সামনে আমায় মেপে মেপে নিজের ব্যক্তিত্ব ধরে রেখে কথা বলতে হয় না। তার কাছে আমি স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পারি। জীবনে অনেক কিছুই যেগুলো বাকি, সেগুলো আমি তার সামনে করি। সে অবশ্য এতে খুশি হয়, কিন্তু উপরে উপরে রাগ করে। তো ব্যান্ডেজটা কি আমারই পাল্টাতে হবে? কথার টপিক পাল্টাচ্ছ? আমি তো তাও কথা বলছি, আপনার মতো একদম চুপ হয়ে যাইনি। সন্ধ্যা হয়ে আসছে তো, তাই বললাম। না থাক, হাজার তোমার পাল্টাতে হবে না। এমনিতেই মারামারি করে টায়ার্ড তুমি। আর বাজ বেশ শক্তিশালী, আশা রাখছি ও পালাবে না। তাই আজ বরং ওকে দিয়েই করাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। মুখর আরবাজের দিকে তাকিয়ে দেখলো আরবাজ ওর দিকেই তাকিয়ে আছে। আরবাজ এবার মুখরের চুল ধরে ঘুরাতে লাগলো। মুখর না না করেও কিছু করতে পারলো না। তখন মুখর বলল, ওই তুই রাগ কেন যাচ্ছিস বলতো? তোর সামনে ওর সাথে কথা বলেছি বলে না, নাকি তোকে ভীতু বলেছি বলে? তখন আরবাজ চুল ছেড়ে দিয়ে বলল, গাধার নানা, তুই যদি বুঝিস তাহলে তো হতোই। বলেই আরবাজ হাঁটা ধরলো। মুখরও দৌড়ে ওকে ধরলো আর বলল, আচ্ছা আমি না বুঝলাম। এখন বল, আমার ব্যান্ডেজ পাল্টাতে পারবি কি না? না হলে আমার হাসপাতালে যাওয়া লাগবে। তোর হাসপাতালে যাওয়াই বেটার হবে। আমি যদি আবার তোর জখম দেখে পালিয়ে যাই? আরে ভাই, আমি মজা করছি। আর ওই কথা এই জন্য বলেছি যাতে তারে কনভিন্স করা যায়। পরে মনে হইল তারে দিয়ে এখন করানো উচিত হবে না। এমনিতেও আজ বেশ বড় একটা ঘটনা ঘটে গেছে। তারপর আমাদের দুজনকে ওখানে দেখলে নানাজনে নানান কথা বলতো, পরে তার অসুবিধা হতো। এখন বাড়ি চলো, কিন্তু মিশুর থেকে
লুকিয়ে করতে হবে, ও ভুলেও যেন তোর জখম না দেখে। চল আমার কিউটি দোস্ত। একদম ন্যাকামি করবি না, না হলে লাথি মাইরা এই রাস্তায় সেওয়াই রাখুম। আমি ডরাইছি দোস্ত, আর ন্যাকামি করুম না। এখন নাও বাড়ি যাই।